কলকাতায় দেখা মিলল স্বৈরাচারের দোসর এমপি মহিউদ্দিন বাচ্চুর প্রমাণ দেশ টিভির হাতে। কতজন ভারতে আত্মগোপনে জানে না সরকার। ভারতে বসে হাসিনার বক্তৃতা বিবৃতি নয়, অসন্তোষ জানানো হলেও নিরুত্তর দেশটির সুইজারল্যান্ড কাণ্ডে 2 কূটনীতিকের বিরুদ্ধে ব্যবস্থা। জুলাই অভ্যুত্থানে আহতদের আজীবন সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা, 5 দিনে ব্যবস্থা না নিলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি। COP29 জলবায়ু সম্মেলন শেষে আজারবাইজান থেকে দেশে ফিরেছেন ডক্টর ইউনুস। শাহজালাল বিমানবন্দরে বহির্গমন লাউঞ্জ উদ্বোধন। ক্ষমতায় গেলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা করবে বিএনপি, বক্তব্য তারেক রহমানের। অন্তর্ভুক্তিমূলক উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় লক্ষ্য। এবং কুইক রেন্টালে দায় মুক্তি ও মন্ত্রীর সর্বময় ক্ষমতা অবৈধ, হাইকোর্টের রায়। লুটপাটই ছিল উদ্দেশ্য, চুক্তি বাতিল করতে পারবে সরকার। এবারে বিস্তারিত। এবার কলকাতার বাজারে খুঁজে পাওয়া গেল চট্টগ্রাম 10 আসনের সাবেক সংসদ সদস্য পলাতক মহিউদ্দিন বাচ্চুকে। দেশ টিভির হাতে আসা ফুটেজে দেখা যায় বুধবার কলকাতা নিউ মার্কেটের ফুটপাত থেকে ফল কিনছেন স্বৈরাচার দোসর বাচ্চু। পররাষ্ট্র দফতরের কর্মকর্তা বলছেন, পলাতক ব্যক্তিদের দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনতে কাজ করছে সরকার। সাইফুল রিপনের প্রতিবেদন। জুলাই আগস্ট জুড়ে ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে স্বৈরাচার শেখ হাসিনা পালালে তার সরকারের এমপি মন্ত্রীর অনেকেই পালান দেশ ছেড়ে, যাদের মধ্যে একজন চট্টগ্রাম 10 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। তবে 5 আগস্টের পর থেকে তার হদিস মিলছিল না। অবশেষে তার খোঁজ মিলেছে, প্রমাণ এসেছে দেশ টিভির হাতে। কলকাতার ফুটপাতে ফল কিনতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে। ভালোভাবে দেখার পর বোঝা গেল তিনি পতিত স্বৈরাচারের সংসদ সদস্য পলাতক মহিউদ্দিন বাচ্চু। কলকাতার শহরে ঘোরাঘুরি করতে থাকা মহিউদ্দিন বাচ্চু একটি ফলের দোকানে দামাদামি করছেন। ছাত্র জনতা হত্যার দায়ে চট্টগ্রামে মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে হত্যা মামলাও হয়েছে, কিন্তু আগেভাগেই সীমান্ত দিয়ে পালিয়ে আত্মগোপনে চলে যান বাচ্চু। এর আগে কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে দেখা মিলেছে পতিত স্বৈরাচারের প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তা সহ বেশ কয়েকজন এমপি মন্ত্রীকে, যাদের প্রত্যেকেই ছাত্র জনতা হত্যা মামলার আসামি। গণহত্যার অভিযোগে অভিযুক্ত প্রশাসনের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তা সহ পলাতক জনপ্রতিনিধিদের নানা উপায়ে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলেও। আজকে প্রতিবেশী রাষ্ট্রকেও জানতে চাওয়া উচিত যে তারা অবৈধভাবে কিভাবে দেশে গেল, আর যদি বৈধভাবে যেয়ে থাকে তাহলে আমাদের যারা বর্ডারে যারা ইমিগ্রেশনের দায়িত্বে আছে তাদেরকে শোকজ করা উচিত, জানতে চাওয়া উচিত। এফএসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। পরিবর্তিত পরিস্থিতিতে ঠিক কত সংখ্যক ব্যক্তি দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান নিয়েছেন তার সুস্পষ্ট পরিসংখ্যান নেই সরকারের কাছেও। সত্যিকার অর্থে এ ধরনের কোনো স্ট্যাটিস্টিক্স এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমরা যেটুকু জেনেছি পত্রিকা থেকে জেনেছি, বাট এক্সাক্ট ফিগারটা আমাদের কাছে নেই এই মুহূর্তে। এই বিষয়টি তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এখানে যদি কনসার্ন মিনিস্ট্রি বা অফিস থেকে আমাদেরকে জানানো হয়, আমাদের কিন্তু অফিসিয়ালি ওভাবে জানানো হয়নি, সেরকম যদি আমরা নির্দেশনা পাই তাহলে অবশ্যই আমরা যথাযথ পদক্ষেপ নেব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতি নিয়ে ভারত সরকারকে একাধিকবার অসন্তোষ জানানো হয়েছে, তবে তাদের কাছ থেকে কোনো সদ উত্তর মেলেনি। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব তথ্য জানান। তিনি যেন ভারতে বসে বক্তৃতা বিবৃতি দিতে না পারে সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তৌফিক হাসান। বলেন, সংস্কারের অংশ হিসেবে অবসরোত্তর কাউকে আর চুক্তি ভিত্তিক নিয়োগ দেবে না পররাষ্ট্র মন্ত্রণালয়। শাহেদুজ্জামান সাকিবের রিপোর্ট। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করা হলেও ভারত সরকার থেকে কোনো সদুত্তর মেলেনি। তবে তিনি যেন ভারতে বসে বক্তৃতা বিবৃতি দিতে না পারে সে বিষয়ে অনুরোধ করা হয়েছে বলেও জানান তৌফিক হাসান। সাবেক প্রধানমন্ত্রী 5 আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন, সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না।
এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। আগামী 1 মাসের মধ্যে 6 থেকে 7 জন রাষ্ট্রদূত অবসরে যাচ্ছে জানিয়ে মুখপাত্র বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংস্কারের অংশ হিসেবে অবসরোত্তর কাউকে আর চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে না। যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন তাদের একটা এক্সটেনশনের একটা বিষয় ছিল চাকরির, তো সেটা কিন্তু এই মুহূর্তে আর করা হচ্ছে না। আপনারা জানেন ডিসেম্বরে প্রায় 7-8 জন রাষ্ট্রদূতের শেষ হয়ে যাচ্ছে এবং তাদের কিন্তু এক্সটেনশন হচ্ছে না। জানানো হয়, ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা নিতে পারবে। যেসব বাংলাদেশি শিক্ষার্থীরা যারা আগে দিল্লি থেকে ভিসা নিত সেটা যেতে পারছে না, তাদেরকে কিন্তু ওই যে হ্যানয়, পাকিস্তান, উজবেকিস্তান এরকম 3-4টা জায়গা থেকে কিন্তু ভিসা নেওয়ার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি এবং সেভাবে কিন্তু তারা ভিসা নিয়ে যেতে পারছেন। এছাড়াও আইন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় সুইজারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ এবং আরেকজনকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সবগুলো মিশনে আমরা নির্দেশনা পাঠিয়েছি যে ইন ফিউচারে যেন এই ধরনের প্রোটোকল এবং সিকিউরিটির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। আগামী 5 কর্মদিবসের মধ্যে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিতের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার, জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান। এমনকি আজীবন 24-এর সকল আহত যোদ্ধাদের সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে এবং বেসরকারি থেকে আংশিক খরচ দিয়ে চিকিৎসা নিশ্চিত করবে সরকার। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন আহতরা। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। আমরা চোখ হারাচ্ছি, কারোর পাও হারাচ্ছে, সবাই আহত। উনি কোথায় ছিল? গণ অভ্যুত্থানে আহতদের আন্দোলনের আগুন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ছাড়িয়ে পৌঁছে যায় সচিবালয়ে। সকলের সম্মতিক্রমে আমরা এই কর্মপরিকল্পনা করে তাদের সাথে বসে ডিসকাস করে আমরা সমাধান করব। আর যদি আমাদের যে কর্মপরিকল্পনা সেটা না হয় আমরা আবার রাস্তায় নামব। বেলা 2টার কিছু সময় পর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সচিবালয়ে আসেন ঢাকার পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতরা। এর বাইরে অন্যান্য হাসপাতালে চিকিৎসা নেওয়া আহতরাও চলে আসায় তাতে বাধ সাধেন আগের রাতের বিক্ষুব্ধরা। ওখানে বসে আছে, ওনাকে চিনেই না আমরা, যারা আহত যারা আসি তারা তাকে চিনেই না। সে যদি থাকে ওখানে আমরা থাকবো না, তো সে তো আমাদের প্রতিনিধি না। বিকাল 4টায় এক পক্ষ বিক্ষুব্ধ হয়ে হলরুম ত্যাগ করে। দুপক্ষ দীর্ঘক্ষণ বাকবিতণ্ডায় জড়ালে তাদের শান্ত করতে সচিবালয়ে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আহতদের তোপের মুখে পড়তে হয় তাদেরও। দীর্ঘক্ষণ বৈঠকের পর আহতদের দুপক্ষকে ঐকমত্যে আনতে সক্ষম হন তারা। এ সময় হাসনাত বলেন, আহতদের নিয়ে বিভাজনের রাজনীতি আমরা সন্দেহের চোখে দেখি। আহতকে যারা দলীয়করণ করে, বিভাজিত করে, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কোনো চেষ্টা করে, আমি মনে করি যে তাদের বাংলাদেশ নিয়ে তাদের যে পরবর্তী ভাবনা, এই পরবর্তী ভাবনা প্রশ্নবিদ্ধ। এরপর নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম সহ 6 উপদেষ্টা আহতদের সঙ্গে দাবি দেওয়া নিয়ে বৈঠকে বসেন। তখনও চলে কয়েক দফা বাকবিতণ্ডা। কিছুতেই আশ্বস্ত হচ্ছিলেন না আহতরা। এক পর্যায়ে শান্ত হন তারা। পরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানান, আহতদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে যে প্রতিশ্রুতি দেওয়া হলো তা আগামী 5 কর্মদিবসের মধ্যে লিখিত আকারে প্রকাশ করা হবে। সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। এমনকি যে সকল বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি হবে সে সকল প্রতিষ্ঠানেও চিকিৎসা পাবেন। চিকিৎসা ব্যয়ের আংশিক সরকারের কর্তৃক পরিশোধ করা হবে। ইতোমধ্যে আপনারা আপনাদের চিকিৎসার জন্য যেই পরিমাণ অর্থ ব্যয় করেছেন সেগুলো যথাযথ ডকুমেন্টেশন জমা দেওয়ার পর সেগুলো রিইম্বার্স করা হবে। পঙ্গুদেরকে যার যার যেই ধরনের পঙ্গুত্ব সেগুলো নিবারণের জন্য যে ইমিডিয়েট ফিজিওথেরাপি অথবা যদি কোনো যন্ত্র বা কোনো কিছু লাগানো দরকার পড়ে সেগুলো লাগানো হবে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের স্বল্প মেয়াদী ব্যবস্থা নেওয়া হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া হবে। আমাদের এখনো আহতরা বেডে পড়ে আছে, এখনো শহীদ পরিবাররা হচ্ছে তাদের আজকে পর্যন্ত শহীদ হচ্ছে। তো এরকম সময় যখন আমাদের পুরো জাতীয় পরিসরে আলাপ আলোচনা থাকা উচিত ছিল এই শহীদ পরিবার, এই আহতদের নিয়ে,
সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করে। যদিও উপদেষ্টাদের আশ্বাসে পুরোপুরি শান্ত হয়নি বেশিরভাগ আহতরা। 5 কর্মদিবসের মধ্যে সমাধান না আসলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি তাদের। দিবসের মধ্যে যদি না আমাদের কাছে না প্রকাশ করে আবার রাস্তা ব্লক করব ইনশাআল্লাহ। ক্ষোভ ও অনুযোগ জানাতে আসা আহতদের বিভাজন কেটে যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। আসেন আমি কথা বলি, আমি আছি তো। কিন্তু জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। COP29 জলবায়ু সম্মেলন শেষে আজারবাইজান থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত 8টা 5 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বাকু থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় সেখানে যাত্রীদের জন্য একটি ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এর আগে বিকেলে ঢাকার উদ্দেশ্যে বাকু ছাড়েন। গত 11 নভেম্বর আজারবাইজানে যান তিনি। সোজা কাজ না বিমানবন্দরের ভেতরে একটা লাউঞ্জ তৈরি করা, তো সেইটা সফল হওয়ার কারণে ওটার উদ্বোধনী ছিল। আজকে আমরা খুবই আনন্দিত এবং যারা যারা এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তারা সবাই অত্যন্ত আন্তরিকভাবে কাজ করেছেন। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এটা সফল হোক, সুন্দর হোক। আপনাদের এই অভিজ্ঞতা আপনারা অন্যদেরও বলবেন এবং কি কি অসম্পূর্ণতা আছে এর মধ্যে সেটাও বলবেন। তা না হলে সম্পূর্ণ হবে কি করে যদি অসম্পূর্ণতার কথা আপনারা না বলেন। ক্ষমতায় গেলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠিত করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে 2 বারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী হতে না পারেন সে বিষয়ে সংস্কার করা হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে একটি হোটেলে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারে 31 দফা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও গণমাধ্যমের মতো প্রকাশের স্বাধীনতা হস্তক্ষেপ করবে না বিএনপি। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা রূপরেখা নিয়ে নাগরিক ভাবনা বিষয়ে বৃহস্পতিবার সেমিনারের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন নাগরিক প্রতিনিধি ও বেশ কিছু রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদের পতনে দেশের রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকের অভূতপূর্ব ঐক্যের পেছনে বড় ভূমিকা ছিল 31 দফার। রাষ্ট্র সংস্কারে এ ঘোষণাকে জাতি গঠনের রূপরেখা হিসেবে আখ্যায়িত করেন বক্তারা। আমি মনে করি এই যে 31 দফা এটা একটা ম্যাগনা কার্টা। প্রতিটি দফা বাস্তবায়নে বিস্তারিত আলোচনার দাবিও জানান বক্তারা। তবে এই মুহূর্তে জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি বলে মত দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দশনস্কৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয় জাতীয় ঐক্য লাগবে। ওই রকম কমিটমেন্ট করেন না যেটা করতে পারবেন না, কারণ তখন মাহমুদুর রহমান বান্না আপনাদের মঞ্চে দাঁড়িয়ে আপনাদের পক্ষে বক্তৃতা করবে না। যে সংসদে পক্ষে বিপক্ষে ভোট দেওয়া যাবে কি যাবে না এই প্রশ্ন আসলে কিন্তু দলের নিজস্ব গণতন্ত্রের চর্চাতে কিন্তু রাষ্ট্র আকারে আমরা পিছিয়ে আছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই হবে বিএনপির প্রধান কাজ। বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চায়। অভ্যুত্থানে অংশ নেওয়া দল ও জনগণকে নিয়ে রাষ্ট্র কাঠামো বদলাতে চান বলেও জানান তিনি। সময়ের সাথে এই 31 দফাই একদিন আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য তথা সুখী ও স্বনির্ভর বাংলাদেশ অর্জনের দ্বার উন্মোচন করবে বলে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, যা বিশ্ব মানচিত্রে পরিচিত হবে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, শিল্পায়নে সাফল্যমণ্ডিত, অর্থনীতিতে গতিশীল, মানব সম্পদ সমৃদ্ধ এবং সামাজিকভাবে ঐক্যবদ্ধ একটি প্রগতিশীল রাষ্ট্র হিসাবে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সব দলকে নিয়ে করা হবে আগামীর রাষ্ট্র সংস্কার। সফলতা তখনই পূর্ণতা পাবে যদি আমরা সত্যিকার অর্থেই একটি লিবারেল ডেমোক্রেসিকে আমরা এস্টাবলিশ করতে পারি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
কুইক রেন্টাল বিদ্যুৎ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, সেই সঙ্গে মন্ত্রীর এক ক্ষমতা ও সিদ্ধান্তের এখতিয়ার সংক্রান্ত বিশেষ আইন অবৈধ অসাংবিধানিক ঘোষণা করেছেন হাইকোর্ট। এর রায়ের ফলে সরকার চাইলে এখন বিদ্যুতের যে কোনো চুক্তি বাতিল করতে পারবে। রিটকারীর আইনজীবী ডক্টর শাহদিন মালিক জানান, লুটপাটকে বৈধতা দিতে এবং ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সুবিধা দিতেই আইনটি করেছিল আওয়ামী লীগ সরকার। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2010 সালে আওয়ামী লীগ সরকার বিদ্যুতের চাহিদা মেটানোর কথা বলে জরুরিভাবে চালু করে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি, আইনের আড়ালে বিদ্যুৎ কেন্দ্রের নামে বছরের পর বছর হয়েছে দুর্নীতি, লুটপাট। এই আইনের আওতায় কুইক রেন্টাল বিদ্যুৎ সংক্রান্ত কোনো কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা যাবে না, সেই সঙ্গে ক্রয় সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দেয়া হয় একক ক্ষমতা। 5 আগস্টের পর আইনের দুটি ধারাকে চ্যালেঞ্জ করে রিট করা হয় উচ্চ আদালতে। বৃহস্পতিবার দায়মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা অবৈধ, অসাংবিধানিক ও সাংঘর্ষিক ঘোষণা করেন হাইকোর্ট। কুইক রেন্টালের নামে লুটপাটের জন্যই আইনটি করা হয়েছিল জানান রিটকারী আইনজীবী ডক্টর শাহদিন মালিক। বলেন, দুর্নীতির বৈধতা দিতে আইনটি করে আওয়ামী লীগ সরকার, যা জনগণের ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক। যে 6(2) ধারায় অনেকগুলি কুইক রেন্টাল প্রজেক্ট হয়েছে। আপনারা জানেন যে কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক, তারা পুরো টাকা পাবে। মানে 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই মানে আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো কিভাবে চলবে সে বিষয়ে পর্যবেক্ষণে আদালত বলেন, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে সরকার। এই 6(2) অধীনে যে ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে। ওইগুলি চুক্তির শর্ত সরকার মানে জাতীয় বিবেচনায় যাদের সাথে চুক্তি হয়েছে তাদের সাথে আবার নেগোশিয়েট করতে পারবে। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে সরকারের ঘনিষ্ঠরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হবে। কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র যাতে বাংলাদেশে আবার জঙ্গিবাদ কায়েম করতে না পারে, সেজন্য সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক স্মরণ সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, জঙ্গিবাদকে কোনো মোড়কেই প্রশ্রয় দেয়া যাবে না। বোমা হামলায় নিহত বিচারক জগন্নাথ পাড়ে ও সোহেল আহমেদের স্মরণ সভায় তিনি আরও বলেন, 2005-06 ঘটনা প্রবাহের সাথে জুলাই গণঅভ্যুত্থানের সম্পর্ক রয়েছে। দেশকে ভালো রাখতে চাইলে মৌলবাদ ও জঙ্গিবাদকে কঠোরভাবে দমন করতে হবে বলেও জানান উপদেষ্টা। এটা আমাদের একটা লার্নিং দেয় যে আমরা কোনোভাবেই কোনো রকম উগ্রবাদ, জঙ্গিবাদকে অ্যালাউ করতে পারি না, কোনোভাবেই না, কোনো অজুহাতেই না, কোনো মোড়কেই না। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, আপনাদের স্মরণে আছে কিনা জানি না, এরপর থেকে বাংলাদেশের চারপাশে তো খুব বন্ধুভাবাপন্ন দেশ নাই, তাদের সবসময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা, একটা ঘটনাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখা। দেখছেন সংবাদ রাত।